সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সবকিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে। 133 অধ্যাদেশ যাচাই করে 2রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ স্পিকারের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেবো আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত, নেতাকর্মীদের উচ্ছ্বাস। জ্বালানি তেলের রেশনিং তুলে নিল সরকার। রাশিয়ার তেল কিনতে আলোচনা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই যাত্রা রেলপথে ঘরমুখী মানুষের ভিড়। সময় মতোই ছাড়ছে ট্রেন। বিনা টিকিটে প্রবেশে বিধিনিষেধ। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর 2 এমপি। ইরানে মার্কিন ইসরায়েল বিমান হামলা নিহত 15। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। নেতানিয়াহুকে হত্যার হুমকি বিপ্লবী গার্ডের। সংবিধান সংস্কার নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ। গেজেট অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও কেন সেটি করা হলো না, এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তনের মতো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। এদিকে সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। দুই দিন মুলতবি দিয়ে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন বসে সকাল 11টায়। দিনের সূচি অনুযায়ী সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু শুরুতেই বক্তব্য দিতে শুরু করেন বিরোধী দলীয় নেতা। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। সে সময় তাকে থামিয়ে দিয়ে পরবর্তীতে আবারও সুযোগ দেবার আশ্বাস দেন স্পিকার। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা দিনের মধ্যে এই ফ্লোরটা এই প্রশ্নোত্তরকালের পরে মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে বেলা 12টায় শুরু হয় জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। সে সময় বক্তব্য রাখেন জামায়াত আমির। সংসদ স্বাভাবিকভাবে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, কথা ছিল যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা হবে, কিন্তু সেটি এখনো কেন করা হলো না সে বিষয়ে সংসদের কাছে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে জুলাই সনদ অবশ্যই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হওয়া উচিত, তবে সেটি হতে হবে সংবিধান মেনে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে।
133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বিশেষ কমিটিকে প্রেরণা 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এদিকে অধিবেশন শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদের সমাধান না হলে রাজপথে নামবে 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থান হচ্ছে সংস্কারের বৈধতা, এই অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং এই নির্বাচনের বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন এই সময় হওয়ার কথা ছিল না, ফলে সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সব কিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো। ঈদের আগে মুলতবি হওয়া সংসদ অধিবেশন বসবে 29 মার্চ, চলবে 30 এপ্রিল পর্যন্ত। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এদিন দিনাজপুর শহরে নানা নানির কবর জিয়ারতে অংশ নেবেন তারেক রহমান। গোলাম নবী দুলের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে বিস্তারিত। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপি সভাপতি বলেন, এই মাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কেটেছে কৈশোর শৈশব। শহরের বালুবাড়িতে তার মা আপোষহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। প্রাণচাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক উনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয় আমরা এসএসএফ এর পরামর্শেই আমরা করছি। প্রধানমন্ত্রী দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর। ঈদযাত্রা বড় মৌসুম ঘিরে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি তুলে নিল সরকার। এখন থেকে আগের মতোই চাহিদা অনুযায়ী তেল নিতে পারবেন গ্রাহকরা। জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে স্পেসিফিকেশন চাওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের শঙ্কায় গত 6 মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ফলে ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় গ্রাহকদের, সইতে হয় তীব্র ভোগান্তি। অবশেষে 9 দিন পর রেশনিং থেকে সরে এলো সরকার। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঈদ যাত্রা ও বড় মৌসুম বিবেচনায় জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হয়েছে সব বিধিনিষেধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সহযোগিতা নিয়ে যোগাযোগ হচ্ছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তুলে ধরেন রাশিয়ার তেল আমদানিতে সরকারের অবস্থানও। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে, তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি। বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, জ্বালানি খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করবে না সরকার। বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে, সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতি, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে 40% আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেয় দোকান মালিক সমিতি। আমরা সকলকে অনুরোধ করব যেন অপ্রয়োজনীয় বাতি না জ্বালায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকেই কমলাপুরের স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। কাল থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে শেকড়ের টানে বাড়ি ফিরছেন মানুষ। পথের ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রোববার সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়। চাপ সামলাতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিধিনিষেধ রয়েছে বিনা টিকিটে প্রবেশেও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগেভাগে ফিরেছেন বাড়ি। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের ছুটির আগেই চলে যাচ্ছি, তো এবার তেমন একটা ভোগান্তি দেখছি না। আগে যাচ্ছি, এবার আম্মু একটু অসুস্থ, তো ভাবলাম আম্মার সাথে একটু বেশি দিন থাকি বাড়িতে। এই যানজট সবকিছু ট্রেনের টিকিটও পাওয়া যায় না, শেষের দিকে ভিড় হয় বেশি, এই জন্য একটু আগে যাচ্ছি। যাত্রীচাপ থাকলেও নেই কোনো শিডিউল বিপর্যয়, সন্তুষ্ট যাত্রীরাও। তবে কয়েকটি ট্রেনে বগি নাম্বার না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী। ট্রেন ঠিক সময় আসছে, কিন্তু এখনো বগি নাম্বার দেয়নি। আমরা সবাই আসলে কনফিউজড, কোন বগিতে উঠবো, কখন উঠবো, কি সমাচার, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। টিকিট কালোবাজারির সঙ্গে কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের। গুরুত্বপূর্ণ ট্রেনে এক্সট্রা কোচ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হবে, যেটা 16 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলো চলাচল শুরু করবে। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর থেকে ছেড়ে যাবে 39টি আন্তনগরীর ট্রেন। সোমবার থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। 12 সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীর জন্য 5,000 টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদ সচিবালয়ে চট্টগ্রাম সিটির মেয়র এবং অন্যান্য সিটির প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান জানান, ঈদ উল ফিতর উপলক্ষে পরিচ্ছন্ন কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানুষের কেনাকাটার ব্যস্ততা। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানী বিপণী বিতানগুলো। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ আর প্রিয়জনদের জন্য উপহার কিনতে ভিড় করছেন ক্রেতারা। ঈদের আর বেশি দেরি নেই, তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে সরগরম বিপণী বিতানগুলো। পরিবার পরিজন নিয়ে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। বাচ্চার ড্রেস কিনতে আসছি, এখন এটাই দেখতেছি যে পাঞ্জাবি কিনবো আর কি। শেষের দিকে কেনাকাটা করাটা একটু আমার জন্য সুবিধা। আমি ঈদের দিন যে ড্রেসটা পরবো ওইটাই আমি কিনি নাই, সো ওই জামাটা দেখার জন্যই আমি এসেছি। শুধু পোশাকেই সীমাবদ্ধ নেই কেনাকাটা। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ ও বিভিন্ন ফ্যাশন সামগ্রী কিনছেন অনেকেই। আবার কেউ কেউ প্রিয়জনদের জন্য বেছে নিচ্ছেন নানা ধরনের উপহার। ছোটবেলায় হয়তো গিফট পেতাম, এখন মূলত গিফটের জন্যই আসছি আর কি। অন্য কেনাকাটা শেষ, এই জন্য জুতো কিনতে আসছি। শেষ কেনাকাটা আর কি জুতো দিয়ে। লাস্ট মোমেন্টে শু শপিংটাই বাকি। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর ঈদের বাজার। দোকানগুলোতে নতুন ডিজাইনের পোশাক আর ফ্যাশন সামগ্রী সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতাদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে নানা অফার। এখন আর কি জামা দেখতে আসছিলাম শেষ মুহূর্তে, এখন দেখতেছি সবই মোটামুটি কেনাকাটা সবারই শেষ। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সেল গিয়েছে, মোটামুটি চলছে, ভালোই চলছে এবার। আর এখনো আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। সকাল থেকে রাত প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, পছন্দের জিনিস কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 42টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের এই নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। পর্দা নামল বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। 18 দিনের মেলায় শেষ দিন বাদে বিক্রি হয়েছে 17 কোটি টাকার বই। আশানুরূপ বিক্রি না হওয়ায় প্রকাশকদের মুখে নেই তৃপ্তির হাসি। পর্দা নামল 18 দিনের অমর একুশে বইমেলার। সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাঙল লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা। রোববার সমাপনী দিন বাদে 17 দিনে 570টি প্রকাশনা প্রতিষ্ঠানের গড় বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 17 কোটি টাকা, যার মধ্যে বাংলা একাডেমির বিক্রি 17,04,629 টাকা। মেলার তথ্য কেন্দ্রে জমা পড়েছে 1,771টি নতুন বই এবং মোড়ক উন্মোচন হয়েছে 252টি বইয়ের। সংখ্যায় কোটি টাকার হিসাব থাকলেও প্রকাশনা সংশ্লিষ্টদের মুখে ছিল না তৃপ্তির হাসি। লেখক প্রকাশকদের মতে এবার মেলায় পাঠক উপস্থিতি কম থাকায় বিক্রিও হতাশাজনক।
কোনো প্রকার প্রত্যাশাই পূরণ করতে পারেনি, সম্পূর্ণ ফ্লপ এবং একটি ব্যর্থ বইমেলা। আমার কাছে ভালো লাগছে, সব সময় ভিড়ের মধ্যে আসি, এবার শান্ত স্নিগ্ধ। শেষ দিনে ইফতারের পর কিছুটা ভিড় বাড়লেও তা যেন কেবলই বিদায়ের আনুষ্ঠানিকতা। ছেলে মেয়ে বই পড়ে না তা না, তার বিভিন্ন জন এসে ৭১-এর বই চাচ্ছে, সেখানে আমার গা শিউরে উঠলো আবার নতুন করে। মেলায় সমাপনী বক্তৃতায় সংস্কৃতি মন্ত্রী বলেন, তরুণদের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে এবার নানা সীমাবদ্ধতার মধ্যেও আয়োজন থেকে পিছপা হয়নি সরকার। জাতীয় পুঁজি গঠন করে জাতীয় সংস্কৃতি শিক্ষাকে সমৃদ্ধ করে আমরা আমাদের যাত্রাভিমান নিয়ে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। যেমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আজকে পৃথিবীতে দাঁড়িয়েছে, আমরা চাই বাংলাদেশে হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উন্নত সমৃদ্ধ দেশ। আগামীতে অমর একুশে বইমেলা স্বমহিমায় ফিরে আসবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শব্দের যে উৎসব তা পূর্ণতা পেতে না পেতেই শেষ সময়ে যেন তা বিষণ্ণ বিদায়ের সুর হয়ে বাজছে। তবে মেলার সমাপ্তি ঘটলেও নতুন কেনা বইয়ের ঘ্রাণ আর ভাবনায় একুশের চেতনা বেঁচে থাকবে সারা বছর, এমনটি প্রত্যাশা করছেন মেলায় আসা অসংখ্য বইপ্রেমীরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলা অন্তত 15 জন নিহত হয়েছেন। লেবাননে প্রাণ গেছে 14 জনের। জবাবে ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে IRGC ও হিজবুল্লাহ। হামলা হয়েছে আমিরাত, সৌদি ও কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও। নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে ইরান যুদ্ধবিরতি চায় দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই কোনো চুক্তিতে রাজি নন তিনি। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন আরও তীব্র হচ্ছে। ইস্পাহানে ফ্রিজ ও হিটার তৈরির কারখানায় হামলায় বহু শ্রমিক নিহত হন। একই সময়ে তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস ও কেরমান প্রদেশের সিরজানেও হামলার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অব্যাহত আছে ইরানের ত্রাস। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ড ঘটে। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটির কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5টি মার্কিন জ্বালানিবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সাইদন ও নাবাতিয়ে শহরে বিমান হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধজাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সময় বিস্তারিত জানাতে যাচ্ছি মাকসুমের কাছে। গোলাম রাব্বি, আপনাকে আবারও ধন্যবাদ।